নিজের জন্মদাতা পিতাকে মৃত ভেবে তাকেই বাড়ির চাকর বানিয়েছিলেন এক অহংকারী সিইও। এমনকি নিজের দামি জুতোজোড়াও পরিষ্কার করিয়েছিলেন তাকে দিয়ে। কিন্তু ভাগ্যের চাকা যখন ঘুরল, আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। যে বৃদ্ধকে সে লাথি মেরে কাদায় ফেলে দিয়েছিল, সেই আসলে এই বিশাল সাম্রাজ্যের আসল সম্রাট। রাতারাতি কোটিপতি থেকে পথের ভিখারি। কিন্তু কেন আরিয়ানকে নিজেরই অফিসে টয়লেট পরিষ্কার করতে হলো? আর কি ছিল সেই রহস্যময় চেয়ারম্যানের আসল উদ্দেশ্য? চমকে দেওয়া এই গল্পের শেষ অংশটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মুম্বাইয়ের সেই রাতটা ঠান্ডা ছিল, কিন্তু আলোয় ঝলমল করছিল। আরিয়ান বার্মার বিশাল বাংলোটা দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের জায়গায় ঢুকে পড়েছি। প্রতিটা কোণায় দামি বিদেশি ফুলের গুচ্ছ সাজানো, আর ওপর থেকে ঝুলে থাকা ক্রিস্টালের ঝাড়বাতিগুলো থেকে আলো পড়ছিল এমনভাবে যে পুরো ঘরটা সোনার মতো চকচক করছিল। আলোটা দেওয়ালে লেগে, মেঝেতে ছড়িয়ে, এমনকি মানুষের মুখেও পড়ে সব কিছুকে আরও বেশি জীবন্ত করে তুলছিল। এটা ছিল শহরের সবচেয়ে বড় সিইওর জন্মদিনের পার্টি। লোকজন এসেছিল টাকা আর পাওয়ার দেখাতে। মেয়েরা তাদের দামি শাড়ি আর গয়নায় হেঁটে বেড়াচ্ছিল। পুরুষরা হাসছিল জোরে জোরে, একে অপরের পিঠে চাপড় মারছিল, যেন সবাই আজীবনের বন্ধু। মিউজিক বাজছিল মিষ্টি মিষ্টি, গ্লাসে গ্লাসে মদ ঢেলে দেওয়া হচ্ছিল, আর হাসির শব্দে পুরো হাবেলি গমগম করছিল। কিন্তু এই সব চাকচিক্যের আড়ালে কোথায় যেন একটা গভীর চুপচাপ ব্যথা লুকিয়েছিল। সেটা কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু সেটা হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, যেন একটা অদৃশ্য ছায়া। ভিড়ের একেবারে কোণায়, আলোর বাইরে একটা ছোট্ট অন্ধকার জায়গায় দাঁড়িয়েছিল এক বুড়ো লোক। নাম তার রামু কাক্কার। গায়ে পুরনো অনেকবার ধোয়া সাদা চাকরের ইউনিফর্ম, যেটা এই ঝাড়বাতির আলোর একদম বেমানান লাগছিল। তার মুখে বলি রেখা, চোখ দুটোয় একটা অদ্ভুত বিষণ্ণতা আর অসহায়তা মিশেছিল। ট্রেতে শ্যাম্পেনের গ্লাস সাজিয়ে সে খুব ধীরে ধীরে অতিথিদের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার পা দুটো সামান্য কাঁপছিল। কেউ তাকে দেখছিল না, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। কিন্তু যদি কেউ জানত, তাহলে হয়তো চমকে উঠত, কারণ এই গরিব লাচার দেখতে চাকরটা আসলে দেবরাজ বার্মা, একসময় যে নিজের হাতে গড়ে তুলেছিল এই বিশাল বার্মা সাম্রাজ্য। আজ নিজের বাড়িতেই চাকর সেজে দাঁড়িয়ে আছে, আর কেউ তাকে চিনতে পারছে না। দেবরাজ দূর থেকে তার ছেলে আরিয়ানকে দেখছিল। আরিয়ান দাঁড়িয়েছিল তার দামি ইতালিয়ান স্যুটে। দেখতে সত্যি সুন্দর লাগছিল, আত্মবিশ্বাসে ভরা, মুখে সেই সাফল্যের অহংকার, চোখে টাকার নেশা, যেন সে চাইলেই যে কোনো লোককে আঙুলের ইশারায় নাচিয়ে নিতে পারে। বাবা হয়ে দেবরাজের মনটা কেমন যেন দুমড়ে গেল। আনন্দ হচ্ছিল ঠিকই, কিন্তু সেই আনন্দের সঙ্গে একটা তীব্র কষ্টও মিশে যাচ্ছিল, কারণ সে খুব ভালো করেই জানত এই বাইরের জাঁকজমক আর শান শৌকতের আড়ালে তার ছেলের হৃদয়টা কতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে মনে মনে ভাবছিল, এই সম্পদ কি সত্যি সত্যি তার রক্তকে এতটাই অন্ধ করে দিয়েছে? তখন রামু, যে আসলে দেবরাজ, তার কাঁপা কাঁপা দুর্বল আঙুল দিয়ে রূপোর ভারী ট্রে ধরে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কোন এক অতিথি তাকে জোরে ধাক্কা মেরে দিল। তার শরীরটা টলে উঠল, ভারসাম্য হারিয়ে ফেলল। হাত থেকে ট্রে পিছলে গেল। ট্রেতে থাকা দামি লাল ওয়াইন আরিয়ানের ঝকঝকে দামি ব্র্যান্ডের কালো জুতোর ওপর ঢেলে পড়ল। সেই গাঢ় লাল রংটা কালো জুতোর ওপর ছড়িয়ে পড়ল যেন কোনো ভয়ঙ্কর দাগ। আর পুরো হলে হঠাৎ একটা ভয়ানক নীরবতা নেমে এলো। সঙ্গীত থেমে গেল একেবারে। সবার চোখ গিয়ে স্থির হয়ে গেল সেই আতঙ্কিত, কাঁপতে থাকা বুড়ো চাকরটার দিকে। কেউ নড়ছিল না, কেউ কথা বলছিল না, শুধু সেই লাল দাগটা জুতোর ওপর ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছিল। আরিয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। মুখটা ক্রোধে পুড়ে তামাটে দেখাচ্ছিল, যেন কেউ তার অহংকারে সোজা আঘাত করে দিয়েছে। সে মুষ্টি শক্ত করে বাঁধল, আর সেই অসহায় বুড়োটার দিকে তাকালো এক ভয়ঙ্কর, হিংস্র চোখে। বুড়ো দুই হাত জোড় করে ভয় দাঁড়িয়েছিল। তোমার সাহস হয় কি করে? তুমি অসভ্য, নোংরা পোকা! আরিয়ানের গলা গর্জে উঠল। আওয়াজটা পুরো হলে প্রতিধ্বনিত হল। সবাই কেঁপে উঠল সেই শব্দ শুনে। এটা শুধু রাগ ছিল না, এটা ছিল একটা গরিব মানুষের প্রতি তার গভীর ঘৃণা। বুড়ো রামুর চোখ থেকে গরম নোনতা অশ্রু গড়িয়ে পড়ল তার বলিরেখা ভরা গালবে, মেঝেতে ঝরতে লাগল। আমাকে ক্ষমা করে দিন ছোট মালিক, এটা আমার ভুল ছিল না। কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। রামু কাঁপা গলায় অনুনয় করে দয়া ভিক্ষা চাইল।
কিন্তু তার এই অসহায় অবস্থা আরিয়ানের পাথরের মতো হৃদয়কে একটুও গলাল না, বরং তার অহংকার আরও জ্বলে উঠল। আরিয়ান তাকে দেখল তার জুতোর কাছে ঘৃণায় ভরা চোখে। নিজের এই নোংরা যুক্তি নিজের কাছেই রাখ। বুড়ো, তোমার কি মনে হয় তুমি তোমার সস্তা ক্ষমা দিয়ে আমার এই লক্ষ টাকার জুতো পরিষ্কার করতে পারবে? সে চিৎকার করে বলল, আর তার ওয়াইন মাখা পা রামুর মুখের ঠিক সামনে তুলে ধরল। এক্ষুনি হাঁটু গেড়ে বসো, আর তোমার এই নোংরা হাত দিয়ে আমার জুতো ততক্ষণ হসো যতক্ষণ না ওগুলো আগের মতো চকচক করছে। এই কথা শুনে হলে দাঁড়িয়ে থাকা সব ধনী অতিথির মুখে একটা অদ্ভুত কুটিল নির্দয় হাসি খেলে গেল। কেউ কেউ চাপা হাসি লুকিয়ে অন্যের দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগল। দেবরাজের বুকটা যেন তখন ফাটিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ একসঙ্গে 1000টা খঞ্জর বিধিয়ে দিয়েছে। শরীরে কোনো ব্যথা নয়, এটা ছিল এক অসহায় বাবার আত্মার গভীর অপমান। যে ছেলেকে সে নিজের রাতের ঘুম, রক্ত আর ঘাম ঢেলে সাম্রাজ্যের উত্তরাধিকারী বানিয়েছিল, আজ সেই ছেলেই তাকে ভরা সমাজের সামনে এভাবে লাঞ্ছিত করছে। সে চুপচাপ নিজের হাঁটু গেড়ে ঠান্ডা মেঝেতে বসে পড়ল। পকেট থেকে রুমাল বের করে ওই জুতোজোড়া ধীরে ধীরে মুছতে লাগল, যে জুতো সে নিজে তার টাকা দিয়ে কিনেছিল। প্রতিটা চোখের জলে বছরের পর বছরের সাধনা, বলিদান আর কষ্ট লুকিয়েছিল। ঠিক তখনই সেই দমবন্ধ করা পরিবেশে একটা কোমল কিন্তু দৃঢ় গলা ভেসে এলো। থেমে যান রামু কাকা, আপনার এমনটা করার কোনো দরকার নেই। এটা ছিল আরিয়ানের স্ত্রী নেহা। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তার চোখে এই অমানবিক কাজের প্রতি গভীর অসন্তোষ। নেহা একজন ঐতিহ্যবাহী আর সংস্কারপ্রিয় মেয়ে, কখনো অন্ধ সম্পদকে তার মানবিক মূল্যবোধ আর মনুষ্যত্বের ওপর জয়ী হতে দেয়নি। সে দ্রুত এগিয়ে এসে বুড়ো রামুর কাঁপতে থাকা কাঁধ দুটো ধরে খুব আদর করে মেঝে থেকে তুলে দাঁড় করাল। আরিয়ান, তোমার লজ্জা হওয়া উচিত। উনি একজন বয়স্ক মানুষ, কোনো প্রাণহীন খেলনা বা তোমার গোলাম নন যে তুমি পশুর চেয়েও খারাপ ব্যবহার করবে। নেহা তার স্বামীর চোখের দিকে সরাসরি তাকিয়ে নির্ভীকভাবে বলল। তার গলায় এমন একটা সত্য আর শক্তি ছিল যে আরিয়ানের মিথ্যে অহংকারটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। একটা ছোট্ট ভুলের জন্য কোনো মানুষের সম্মানকে এভাবে প্রকাশ্যে নিলাম করা তোমার কোনো মহত্ব নয়, বরং এটা তোমার সবচেয়ে বড় আর জঘন্য মানসিক অসুস্থতা আর নীচ চিন্তাধারাকে দেখিয়ে দেয়। নিজের স্ত্রীর মুখ থেকে ভরা সমাজের সামনে এমন কড়া কথা শুনে আরিয়ানের রাগটা একেবারে মাথায় চড়ে গেল। সে ফেটে পড়ল। তুমি মাঝখানে পড়ো না নেহা, আমার আর আমার চাকরদের মধ্যের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। সে আঙুল তুলে খুব কড়া কর্কশ গলায় চিৎকার করে বলল, আমি এই বাড়ি আর এই কোম্পানির একমাত্র মালিক। এখানে আমার বানানো নিয়মই চলবে। যদি এই অসভ্য বুড়ো কাজ করতে না পারে তাহলে আজই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নেহার চোখে জল এসে গেল, কিন্তু সে এক চুলও পিছু হটল না। সে একটা ঢালের মতো সেই অসহায় বুড়ো চাকর আর তার নিষ্ঠুর স্বামীর মাঝখানে দাঁড়িয়ে রইল। সম্পদ দিয়ে তুমি কারোর বাধ্যবাধকতা কিনতে পারো আরিয়ান, কিন্তু কারোর আত্মা আর সম্মানকে কখনো নয়। সে কান্না ভেজা গলায় কিন্তু দৃঢ় স্বরে বলল। আরিয়ান আরও হিংস্র কিছু করার আগেই রামু তার কাঁপা কাঁপা হাত দিয়ে নেহাকে আলতো করে পেছনে সরিয়ে দিল। মাথা নিচু করে সে নিজেই সেই ভারী অপমান মুখ বুজে সহ্য করার সিদ্ধান্ত নিল। মালিক ঠিকই বলছেন ছোট মালকিন, এটা আমারই ভুল, এর শাস্তি আমারই পাওয়া উচিত। রামু একটা যন্ত্রণাদায়ক অসহায় হাসি নিয়ে বলল, তারপর আবার হাঁটু গেড়ে বসে পড়ল। পুরোপুরি ঝুঁকে আরিয়ানের জুতো নিজের ময়লা কাপড় দিয়ে মুছতে লাগল, কিন্তু তার মনের ভেতর তখন একটা মৃত পাখির মতো ছটফট করছিল। যখন সে শেষ করে উঠল তখন তার মেরুদণ্ডের হাড়ের সঙ্গে সঙ্গে তার আত্মসম্মানও ভেঙে চুরমার হয়ে গেছিল, যেটা সে সারা জীবন আগলে রেখেছিল। আর আরিয়ানের মুখে তখন একটা পৈশাচিক জয়ের আভা ছড়িয়ে পড়েছিল, যেন সে কোনো বড় যুদ্ধ জিতে ফেলেছে। আরিয়ান রামুর দিকে একটা তাচ্ছিল্য ভরা নোংরা দৃষ্টি ছুড়ে দিল, তারপর ধনী বন্ধুদের দিকে ঘুরে একটা কৃত্রিম অট্টহাসিতে ফেটে পড়ল। সঙ্গীত আবার বাজতে শুরু করল, আর পুরো মহফিল তার সেই পুরনো মিথ্যে চাকচিক্যে ডুবে গেল, যেন এখানে কিছুই হয়নি। কোনো গরিব মানুষের সম্মান প্রকাশ্যে খুন হয়নি। রামু নিঃশব্দে খালি ট্রে নিয়ে আলোয় ভরা হল থেকে বেরিয়ে একটা অন্ধকার শীতল কোণে সরে গেল। সেখানে তাকে তার কান্নার আওয়াজ এই নিষ্ঠুর দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রাখতে হবে। সেখানে বসে তার আত্মাটা যেন রক্তের অশ্রু ঝরাচ্ছিল। সেই অন্ধকার দমবন্ধ করা ঘরে দেবরাজ বর্মা তার পুরনো ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির পাতাগুলো একে একে উল্টাতে লাগল। মনে পড়ছিল সেই দিনগুলো যখন আরিয়ান খুব ছোট ছিল।
সে তাকে কাঁধে চড়িয়ে পুরো পৃথিবীর সব খুশি তার পায়ের নিচে এনে দেওয়ার স্বপ্ন দেখত। ব্যবসা বাড়ানোর অন্ধ দৌড়ে সে একেবারে ভুলে গিয়েছিল যে একটা বাচ্চার টাকার চেয়ে অনেক বেশি দরকার হয় বাবার ভালোবাসা আর সঠিক সংস্কার। আজ সেই রোপণ করা বীজ এক ভয়ঙ্কর গাছে পরিণত হয়েছে। ঠিক তখন দরজায় হালকা আওয়াজ হলো। নেহা একটা প্লেটে কিছু খাবার নিয়ে সেই অন্ধকার স্যাঁতসেঁতে চাকরদের ঘরে পা টিপে টিপে ঢুকল। তার চোখেই বৃদ্ধ মানুষটার জন্য গভীর দুঃখ আর সম্মান মিশেছিল। সে নিঃশব্দে এসে রামুর পাশে মেঝেতেই বসে পড়ল। কাকা, আরিয়ানের ওই অমানবিক আর জঘন্য আচরণের জন্য আমি খুব লজ্জিত বোধ করছি। দয়া করে কিছু খেয়ে নিন, সে অত্যন্ত কোমল স্নেহভরা গলায় বলল। সেই কথাগুলো দেবরাজের জমাটবদ্ধ ভাঙা হৃদয়ে একটু হালকা উষ্ণতা এনে দিল। দেবরাজ তার অশ্রুসজল ক্লান্ত চোখে নেহার দিকে তাকাল। এই স্বার্থপর লোভী বাড়িতে সেই ছিল একমাত্র সত্যি আর পবিত্র আত্মা। সে তার কাঁপা কাঁপা দুর্বল হাতটা ধীরে ধীরে তুলে নেহার মাথায় একজন বাবার মতো আশীর্বাদ দিল, যেটা সে কখনো শব্দে বলে বোঝাতে পারত না। তুমি খুব ভালো মেয়ে মা, ভগবান তোমাকে সবসময় খুশি রাখুন। তোমার এই দয়ালু মনকে যেন দুনিয়ার কোনো মন্দ কখনো স্পর্শ না করে, সে রুদ্ধ গলায় বলল। এক ফোঁটা চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। নেহা গভীর করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার ভয় লাগে কাকা, আরিয়ানের এই লাগামহীন অহংকার আর নিষ্ঠুরতা একদিন তাকে আর পুরো পরিবারকে ডুবিয়ে দেবে। আমাদের শাস্ত্রে লেখা আছে, কর্মের চক্র সবসময় ঘুরে ফিরে আসে। যে বীজ আমরা আজ বপন করি সেই ফলই কাল আমাদের কাটতে হয়। দেবরাজ এই কথা শুনে মনে মনে একটা হাসি হাসল, কারণ সে জানত এই নিষ্ঠুর আর ঘুমণ্ডি ছেলের কর্ম আর তার শাস্তি ওই হাভেলির চার দেয়ালের ভেতরেই এক গরিব চাকরের রূপে তার খুব কাছেই মজুত আছে। অন্যদিকে পার্টি শেষ হওয়ার পর আরিয়ান তার শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুমে একা গাড়িয়েছিল, হাতে মদের বড় গ্লাস। সেই বুড়ো চাকরের ঝুঁকে পড়া পিঠ আর গড়িয়ে পড়া চোখের জল মনে করে তার ভেতর একটা অদ্ভুত বিকৃত আনন্দ জেগে উঠছিল। তার মনে হচ্ছিল এই দুনিয়ায় শুধু শক্তি আর টাকাই সব। গরিব মানুষকে পোকামাকড়ের মতো পিষে দেওয়াটাই একজন শক্তিশালী রাজার সবচেয়ে বড় অধিকার। সে তার নিজের এই ফাঁপা অন্ধ ক্ষমতার নেশায় পুরোপুরি মত্ত হয়েছিল। রাত আরও গভীর হয়ে উঠেছিল, আর পুরো হাভেলি এক অদ্ভুত খফনাক শান্তি আর নিস্তব্ধতায় ঢেকে গিয়েছিল। দেবরাজ তার ক্লান্ত লাল চোখ দুটো বন্ধ করল। তারপর একটা খুব কঠিন সিদ্ধান্ত নিল। সে তার ছেলেকে সহজে ভেঙে পড়তে দেবে না। আরিয়ানকে মানুষত্ব আর আসল দুনিয়ার মূল্য শেখানোর জন্য এই যন্ত্রণার খেলাটা চালিয়ে যেতেই হবে। চাই এর জন্য বুড়ো বাবাকে নিজের বুকে যত গভীর আর বিপজ্জনক ক্ষতই সহ্য করতে হয়। আগামী সকাল একটা নতুন পরীক্ষা নিয়ে আসবে। পরের দিন সকালে সূর্যের আলো মুম্বাইয়ের আকাশকে আলোকিত করছিল, কিন্তু বার্মা গ্রুপের বিশাল সদর দপ্তরের ভেতরে এক অদ্ভুত অন্ধকার ছেয়েছিল। কাঁচ আর স্টিলের তৈরি এই আকাশচুম্বী বিল্ডিংটা ছিল আরিয়ানের সীমাহীন দম্ভ আর অন্ধ উচ্চাকাঙ্ক্ষার জ্যান্ত প্রতীক। আজ অফিসের করিডোরে এক ভয়ানক নীরবতা বিরাজ করছিল। সবাই জানত আজকের দিনটা অনেক নিরীহ জীবনের জন্য একটা ভয়ঙ্কর তুফান নিয়ে আসতে চলেছে। কর্মীরা ভয়ে কাঁপছিল। আরিয়ান তার বিলাসবহুল কেবিনে দামি চামড়ার চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সামনের লম্বা টেবিলের উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইল ছড়ানো। সে কোনো দ্বিধা বা দয়া না দেখিয়ে একটা একটা করে সব ফাইলে তার কঠোর স্বাক্ষর করে দিল। এগুলো ছিল শত শত পুরনো কর্মীর বরখাস্তের নির্দেশ, যারা নিজেদের পুরো জীবন আর ঘাম এই কোম্পানিকে দাঁড় করাতে নিঃশব্দে কোনো স্বার্থ ছাড়াই খরচ করেছিল। শুধু তাই নয়, তার লোভ এখন সেই জমিতেও পৌঁছে গিয়েছিল যেখানে শহরের সবচেয়ে গরিব আর নিঃস্ব মানুষগুলো থাকত। সে একটা নতুন বিশাল শপিং মল বানানোর জন্য সেই পুরনো বস্তিটাকে রাতারাতি গুড়িয়ে দেওয়ার এক নিষ্ঠুর আদেশ জারি করে দিল। সেই কান্নাকাটি করা বাচ্চাদের আর গৃহহীন বৃদ্ধেদের আর্তনাদ তাকে একটুও বিচলিত করছিল না। তার চোখে ওই গরিব মানুষগুলো শুধু তার পথের একটা সামান্য বাধা। কেবিনের বাইরে দেবরাজ মানে বৃদ্ধ রামু এক হাতে বালতি আর অন্য হাতে মুছা নিয়ে মেঝে মুছছিল। দরজার ফাঁক দিয়ে তার ছেলের সেই ভয়ানক পরিকল্পনাটা সে একদম পরিষ্কার শুনে ফেলেছিল। বাবা হিসেবে তার বুকের ভেতর তখন রক্ত ঝরছিল।
ভাবছিল তার নিজের রক্ত কি করে এতটা নিষ্ঠুর আর অত্যাচারী হয়ে উঠল। সে কি সত্যি সব সম্পত্তি এমন এক রাক্ষসের হাতে তুলে দিয়েছে যে শুধু ধ্বংস করতেই জানে? তার মাথায় অতীতের তেতো স্মৃতিগুলো পুরনো সিনেমার মতো ঘুরপাক খাচ্ছিল। মনে পড়ছিল যৌবনে টাকা উপার্জনের অন্ধ দৌড়ে কিভাবে পরিবারকে একেবারে অবহেলা করেছিল। আরিয়ানকে দুনিয়ার সব সুখ সুবিধা, দামি দামি জিনিস দিয়েছিল, কিন্তু সেই ভালোবাসা আর সময়টা কখনো দিতে পারেনি যেটা একটা বাচ্চার সবচেয়ে বেশি দরকার হয়। আজ তার ছেলে টাকার গোলাম হয়ে নিজের সব মনুষ্যত্ব আর সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। রামুর পক্ষে আর সহ্য করা সম্ভব হল না। তার কাঁপতে থাকা পায়ে ধীরে ধীরে সে সেই চমৎকার কেবিনের ভেতর ঢুকে পড়ল। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু চোখে ছিল গভীর আর সতর্কতামূলক একটা দীপ্তি। আরিয়ান ল্যাপটপ থেকে মুখ তুলে দেখল ময়লা পোশাক পরা চাকরটা তার বিলাসবহুল ঘরে অনুমতি ছাড়াই দাঁড়িয়ে আছে। তার রাগ একেবারে মাথায় চড়ে গেল। সে দামি টেবিলে জোরে একটা ঘুষি মেরে চেয়ার থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়াল। তুমি ভেতরে ঢুকলে কি করে? বুড়ো, তোমার এত সাহস হয় কি করে আমার এই পরিষ্কার কেবিনে নিজের নোংরা পা ফেলার? আরিয়ানার চিৎকারটা কাঁচের দেওয়ালে ধাক্কা খেয়ে পুরো ফ্লোরে গম গম করে উঠল। কিন্তু এবার রামু ভয় পেল না, চোখ নামাল না। সে গভীর করে একটা শ্বাস নিল আর খুব শান্ত, সংযত গলায় বলার চেষ্টা করল, যেন এইভাবে তার পথভ্রষ্ট ছেলের ভেতরে ঘুমিয়ে থাকা সামান্য মনুষ্যত্বটুকু জাগিয়ে তোলা যায়। আর সে কোনো ধ্বংসাত্মক কাজ করার আগে একবার অন্তত থেমে ভাবে। ছোট মালিক, আমি একটা গরিব, অশিক্ষিত মানুষ, কিন্তু জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। রামু বলল, আপনি যেসব গরিবের মাথার উপর থেকে তাদের ছাদ কেড়ে নিচ্ছেন, যেসব নির্দোষ কর্মীকে বেকার করে দিচ্ছেন, তাদের দীর্ঘশ্বাস আপনাকে কখনো শান্তিতে ঘুমোতে দেবে না। আমাদের ধর্মে কর্মের একটা অটল নিয়ম আছে মালিক, যা আমরা অন্যকে দিই, দুঃখ হোক বা সুখ, সেটা একদিন বহু গুণ হয়ে আমাদের কাছেই ফিরে আসে। এই অহংকার আর লোভ ছেড়ে দিন। রামুর মুখ থেকে এই তেতো সত্যার উপদেশ শুনে আরিয়ানের অহংকার একেবারে জ্বলে উঠল। একটা সামান্য চাকর তার নিজের অফিসে দাঁড়িয়ে শহরের সবচেয়ে বড় সিইওকে জীবন আর কর্মের পাঠ দিচ্ছে। আরিয়ান এক মুহূর্ত না ভেবে এগিয়ে গিয়ে তার পুরো শক্তি দিয়ে রামুর দুর্বল গালে একটা প্রচণ্ড থাপ্পড় কষিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজটা এত জোরে হলো যে বাইরে কাজ করা সব কর্মীর নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। বৃদ্ধ আর দুর্বল শরীরটা সেই আঘাত সামলাতে পারল না। রামু টাল সামলাতে না পেরে ঠান্ডা কঠোর মার্বেল মেঝেতে ছিটকে পড়ে গেল। তার ঠোঁটের কোণ থেকে রক্তের একটা সরু লাল ধারা গড়িয়ে পড়ল। পুরো শরীরটা যন্ত্রণায় কাঁপছিল, কিন্তু শরীরের ব্যথার চেয়ে অনেক বড় আর গভীর ক্ষত তার বুকের ভেতর লেগেছিল। যে ছেলেকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল, আজ সেই ছেলেই তার ওপর হাত তুলেছে। এটা ছিল একজন বাবার সবচেয়ে বড় পরাজয়। তোর এই যোগ্যতা যে 1-2 পয়সার চাকর হয়ে তুই আমাকে আমার কাজের ধরন শেখাবি? আরিয়ান রামুর পড়ে থাকা শরীরের কাছে এসে ঘৃণায় ভরা চোখে তাকিয়ে বলল, তুই কর্ম আর শাস্তির কথা বলিস, তবে শোন, আজ আমি তোকে তোর আসল জায়গা আর তোর আসল পরিচয় দেখাচ্ছি। আরিয়ান তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষীকে ভেতরে ডেকে পাঠাল। তারপর এমন একটা নিষ্ঠুর আদেশ দিল যে সেখানে যারা ছিল সবার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই অসভ্য বুড়োকে এক্ষুনি টেনে হিঁচড়ে কর্মীদের সবচেয়ে নোংরা শৌচাগারে নিয়ে যাও। আরিয়ান আঙুল তুলে দরজার দিকে দেখিয়ে বলল, আর আজ সেই পুরো দুর্গন্ধময় শৌচাগার পরিষ্কার করবে, তাও কোনো ব্রাশ বা দস্তানা ছাড়া, শুধু নিজের খালি হাত দিয়ে। যদি একটা কোণেও সামান্য নোংরা ফেলে রাখে, তাহলে আমি ওকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে চিরকালের জন্য বের করে দেব। এই কথা শুনে গার্ড রামুর বাহু ধরে নির্মমভাবে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। কর্মীদের সেই পাবলিক টয়লেটটা ছিল অত্যন্ত নোংরা, দুর্গন্ধময় আর দম বন্ধ করা। সেখানে শ্বাস নেওয়াও কষ্টকর। রামুকে সেখানে ধাক্কা দিয়ে গার্ড বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। সেই অন্ধকার ঘরটা আরিয়ানের কালো নিষ্ঠুর হৃদয়ের মতোই ভয়ঙ্কর লাগছিল। রামু ধীরে ধীরে মেঝে থেকে উঠল। তার ফুলে যাওয়া চোখ দিয়ে সেই নোংরা আর দুর্গন্ধ দেখল। তার কাঁপতে থাকা হাতগুলো সেই নোংরা মেঝে আর কোমরের দিকে এগিয়ে গেল, আর চোখ থেকে অশ্রুর একটা প্লাবন বয়ে গেল। তার চোখের জলটা
তার নিজের অপমান বা সেই ঘৃণার কাজের জন্য ছিল না, এটা ছিল তার ছেলের পতনের জন্য। দেবরাজ, যেই পুরো সাম্রাজ্যের আসল মালিক, আজ তার ছেলের অহংকারের কারণে একটা দুর্গন্ধময় শৌচাগারে খালি হাতে নোংরা পরিষ্কার করছিল। মেঝে ঘষতে ঘষতে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার মনে হচ্ছিল সে মেঝের নোংরা সাফ করছে না, বরং আরিয়ানের আত্মায় লেগে থাকা কালিমাটা মুছতে চাইছে। একটা একদম ব্যর্থ আর যন্ত্রণাদায়ক চেষ্টা। আমি কোথায় ভুল করলাম ভগবান? কি এমন পাপ করেছিলাম যে আজ আমাকে আর আমার ছেলেকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে? দেবরাজের মন ভেতরে ভেতরে চিৎকার করছিল। সে আরিয়ানকে সফল বড় মানুষ বানানোর জন্য দুনিয়া জুড়ে সম্পদ কামিয়েছিল, কিন্তু তাকে একটা ভালো মানুষ বানাতে পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল। তার সেই অগাধ সম্পদই আজ তার ছেলের জন্য সবচেয়ে বড় বিষ হয়ে দাঁড়িয়েছে, যেটা তার বিচার বুদ্ধি আর হিতাহিত জ্ঞানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। একজন বাবার কাছে দুনিয়ায় এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? নিজের সন্তানকে চোখের সামনে দানবে পরিণত হতে দেখা। দেবরাজের হাতে ফোসকা পড়ে গিয়েছিল, নোংরা জলের কারণে চামড়া জ্বলছিল, তবু সে থামল না। সে ঠিক করে নিয়েছিল যে আরিয়ানের প্রতিটা জুলুম সে মুখ বুজে সহ্য করবে, কারণ এটা শুধু একজন চাকরের শাস্তি ছিল না, এটা ছিল একজন বাবার নিজের করা পুরনো পাপের বিশাল প্রায়শ্চিত্ত। অন্যদিকে আরিয়ান তার চমৎকার কেবিনে ফিরে গিয়ে আরাম করে চেয়ারে বসে গেল, নিজের জন্য এক গ্লাস দামি মদ ঢেলে নিল আর জয়ের একটা পৈশাচিক হাসি নিয়ে চুমুক দিতে লাগল। তার মনে হচ্ছিল সে একটা বিশাল যুদ্ধ জিতে এসেছে, একটা গরিবের কণ্ঠস্বরকে চিরকালের জন্য থামিয়ে দিয়েছে। তার বন্ধু আর লোভী বিজনেস পার্টনার বিক্রমও সেখানে চলে এলো। আরিয়ানের এই অমানবিক কাজের ওপর মিথ্যে ধূর্ত প্রশংসা করে সে অট্টহাসিতে ফেটে পড়ল। তুমি একদম ঠিক বলেছ বন্ধু। এই অশিক্ষিত আর গরিব মজুরদের যদি একটুও মাথায় তুলে নেওয়া হয়, তাহলে এরা সোজা তোমার ঘাড় মটকানোর চেষ্টা করে। বিক্রম তার চাতুর্যভরা বিষাক্ত গলায় আরিয়ানের কানে আরও বিষ ঢেলে দিয়ে বলল, তোমার এই লোকেদের ওপর কখনো দয়া দেখানো উচিত নয়। আমাদের নতুন শপিং মল প্রজেক্টটা যে কোনো মূল্যে শেষ করতে হবে, চাই এর জন্য যত মানুষেরই বলি দিতে হয়। আরিয়ান সম্মতিতে মাথা নাড়ল, কিন্তু আরিয়ানের মাথায় এতটুকুও আভাস ছিল না যে সে যাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু আর বিশ্বস্ত পার্টনার ভাবছে, সেই বিক্রম আসলে তার অগোচরে একটা বিশাল জাল বুনছে। বিক্রমের নজর ছিল আরিয়ানের সেই বিশাল সম্পত্তির দিকে। সে আরিয়ানের এই অন্ধ দম্ভ আর অহংকারের সুযোগটা খুব চতুরভাবে নিচ্ছিল। আরিয়ান নিজের মিথ্যে দাপট আর ক্ষমতার নেশায় এতটাই মত্ত ছিল যে তার চারপাশে ঘনিয়ে আসা ভয়ঙ্কর বিপদের কোনো টেরই পাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা সেই অমানবিক যন্ত্রণার পর রামু অবশেষে তার খালি ছাল ওঠা হাত দিয়ে পুরো নোংরা শৌচাগার পরিষ্কার করে ফেলল। তার শরীর ঘামে আর দুর্গন্ধে ভিজে গিয়েছিল, শ্বাসটা দ্রুত উঠানামা করছিল। সে ফিরে এসে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়াল। আরিয়ান তার ময়লা পোশাকার দয়নীয় অবস্থা দেখে মুখে একটা অদ্ভুত ঘৃণাভরা ভঙ্গি ফুটিয়ে তুলল। আশা করি তুমি তোমার আসল পরিচয় এখন ভালো করে বুঝতে পেরেছ বুড়ো। আরিয়ান শীতল নিষ্ঠুর গলায় সতর্ক করে বলল, এটা শুধু একটা ছোট্ট শুরু আর সতর্কবার্তা। ভবিষ্যতে যদি তুমি আমার কোনো সিদ্ধান্তে মুখ খোলার সামান্য চেষ্টাও করো, তাহলে আমি তোমার বাকি জীবনটাকে পুরোপুরি নরক বানিয়ে দেব। রামু কিছুই বলল না, শুধু খুব শান্তভাবে দুঃখের সঙ্গে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে নিল। সে খুব ভালো করেই জানত এই মুহূর্তে আরিয়ানের সঙ্গে তর্ক করা একদম বৃথা আর বোকামি। আরিয়ানের মাথায় সম্পদ আর অহংকারের যে কালো পর্দা পড়েছিল, সেটা সহজে সরবে না। দেবরাজ বুঝতে পেরেছিল যে তার ছেলেকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে তাকে আরও অনেক তেতো অভিজ্ঞতা পার করতে হবে, একটা বিশাল ঝড়ের মুখোমুখি হতে হবে। সন্ধেবেলায় যখন রামু একদম ক্লান্ত আর ভেঙে পড়েছিল, সে ধীর পায়ে সেই বিশাল হাবেলির দিকে ফিরছিল। তার শরীরের প্রতিটা অঙ্গ ভয়ানক ব্যথায় আর্তনাদ করছিল। হাতের গভীর ক্ষতগুলো বারবার তার ছেলের নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়েও সে অনেক বেশি চিন্তিত ছিল সেই অন্ধকার ভবিষ্যৎ নিয়ে, যেটা আরিয়ানের ধ্বংসাত্মক পথের জন্য খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। সময় খুব কম ছিল। হাবেলির পেছনের দরজায় নেহা খুব অধীর হয়ে রামু কাকার জন্য অপেক্ষা করছিল। যখন সে রামুর এই ভয়ানক দয়নীয় অবস্থা দেখল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
চোখ থেকে অশ্রুর একটা তীব্র ধারা বয়ে গেল। সে দৌড়ে তার কাছে গিয়ে সেই ছাল ওঠা রক্তমাখা হাত দুটো নিজের চোখের জলে ভিজিয়ে খুব মমতায় চুমু খেতে লাগল। সে জানত এসবই তার সেই রাক্ষস আর পাথর হৃদয় স্বামী আরিয়ানের আর একটা অমানবিক কাজ। কাকা, এইসব কি? ওই পাষাণ মানুষটা আপনার সাথে পশুর চেয়েও খারাপ ব্যবহার করেছে। নেহা কাঁদতে কাঁদতে একটা মেডিকেল কিট বের করল। খুব সাবধানে মমতা ভরে রামুর ক্ষতগুলোয় ওষুধ লাগিয়ে দিল। সেই যন্ত্রণাদায়ক রাতে নেহার এই সামান্য করুণা আর মনুষ্যত্বই দেবরাজের আহত ছটপট করা হৃদয়ের জন্য একমাত্র মলম ছিল। সে দেখে কিছুটা স্বস্তি পেল যে এই স্বার্থপর মতলবী পরিবারে অন্তত একজন মানুষ এখনও ধর্ম আর মনুষ্যত্ব বাঁচিয়ে রেখেছে। রাত আরও গভীর হচ্ছিল। মুম্বাই শহরের সেই ঝলমলে আলোগুলো যেন আরিয়ানের আসন্ন পতনের উপহাস করছিল। দেবরাজ পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে কর্মের সেই ভারী ন্যায়পরায়ণ চাকা এখন পুরো দমে ঘুরতে শুরু করেছে। আরিয়ানের ফাঁপা ভিত্তিহীন সাফল্যের ইমারত এখন যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর যখন সেই ভয়ঙ্কর পতনটা আসবে, তখন সে একজন বাবা হিসেবে সেখানেই দাঁড়িয়ে থাকবে, তাকে বাঁচাতে আর এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে। সময়ের চাকা খুব দ্রুত ঘুরছিল। আরিয়ানের নিষ্ঠুর সিদ্ধান্তগুলোর ভয়ানক ফলাফল সামনে আসতে শুরু করেছিল। বার্মা গ্রুপের শেয়ার বাজারে ক্রমাগত পড়ে যাচ্ছিল। বিনিয়োগকারীদের মধ্যে ভারী আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যেসব পুরনো অভিজ্ঞ কর্মীদের আরিয়ান অহংকারে বের করে দিয়েছিল, তাদের ছাড়া কোম্পানির কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। চারদিকে শুধু হতাশা আর লোকসানের ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছিল। এই বিশৃঙ্খলা আর উত্তেজনার মাঝে আরিয়ানের জন্য আরও একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল। তার সবচেয়ে কাছের বন্ধু আর বিজনেস পার্টনার বিক্রম, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, সে তাকে এক বিশাল প্রাণঘাতী ধোঁকা দিয়েছিল। বিক্রম খুব চতুরতার সাথে কোম্পানির সব গুরুত্বপূর্ণ প্রজেক্ট আর কোটি কোটি টাকার ফান্ড নিজের একটা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিল। যখন আরিয়ান এই ভয়ানক ষড়যন্ত্র আর গদ্দারির কথা জানতে পারল, তার পায়ের তলার মাটি একেবারে সরে গেল। সে স্তব্ধ হয়ে গেল। আরিয়ান পাগলের মতো নিজের অফিস কেবিনে এদিক ওদিক ছুটছিল। বারবার বিক্রমকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু সেই নম্বরটা এখন চিরকালের জন্য বন্ধ। বিক্রম দেশ ছেড়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিল। আরিয়ানের সেই বিশাল বর্মা সাম্রাজ্য, যেটার উপর তার এত অহংকার ছিল, সেটা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছিল। ব্যাংক কর্মকর্তা আর বড় বড় বিনিয়োগকারীদের রাগান্বিত ফোন ক্রমাগত আসছিল। ব্যাংকের দেউলিয়া হওয়ার বিশাল বিপদ এখন সামনে এসে দাঁড়িয়েছিল। সেই রাতে মুম্বাই শহরে এক ভয়ানক ধ্বংসাত্মক ঝড় এসেছিল, যেন আকাশ থেকে আপদ ঝরে পড়ছিল। তীব্র হাওয়া আর বজ্রপাতের মাঝে আরিয়ান মদের নেশায় পুরোপুরি বুঁদ হয়ে টলটে টলটে তার আলিশান হাভেলিতে ফিরে এলো। মদের দুর্গন্ধ আর হাড়ের হতাশা তাকে একটা হিংস্র বিপজ্জনক জানোয়ারে পরিণত করে দিয়েছিল। সে দরজায় জোরে লাথি মেরে খুলল, আর ঘরের ভেতরের দামি জিনিসপত্র পাগলের মতো ভাঙতে শুরু করল। হাভেলির ভেতর কাঁচের দামি ফুলদানি আর সুন্দর মূর্তিগুলো একে একে মেঝেতে পড়ে খুব খারাপভাবে চুরমার হয়ে যাচ্ছিল। আরিয়ানের সেই ভীতিকর খফনাক চিৎকারগুলো পুরো ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে এক ভয়ানক নীরবতাকে চিরে দিচ্ছিল। নেহা সেই আওয়াজ শুনে নিজের ঘর থেকে দৌড়ে নিচে নেমে এলো। আরিয়ানের এই পাগলামি দেখে সে একেবারে থমকে গেল। সে এগিয়ে গিয়ে স্বামীকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু নেশায় চুর আরিয়ান তাকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে দিল। সেই নিষ্ঠুর ধাক্কায় নেহা ভারসাম্য হারিয়ে ফেলল আর সরাসরি ঠান্ডা মার্বেল মেঝেতে খুব খারাপভাবে পড়ে গেল। তার মাথায় গভীর চোট লাগল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। নেহার তেটে আরিয়ানের সন্তান বড় হচ্ছিল, যার কথা সে এখনও কাউকে বলেনি। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা নিজের স্ত্রীকে দেখেও আরিয়ানের পাথর হৃদয়ে কোনো দয়া জাগল না। সে তাকে সেখানেই ফেলে রেখে চলে গেল। একই সময় রামু নিজের চাকরদের ছোট ঘর থেকে এইসব আওয়াজ শুনে বাইরে হলের দিকে দৌড়ে এলো। নিজের প্রিয় দয়ালু বৌমা নেহাকে রক্তে ভেজা আর অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখে তার বুড়ো হৃদয়ের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে দৌড়ে তার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে নিয়ে পাগলের মতো কাঁদতে লাগল। আরিয়ান ততক্ষণে মদের বোতল নিয়ে সোফায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার নিজের স্ত্রীর প্রাণের কোনো পরোয়া ছিল না।
হাভেলির বাকি চাকররা সেই ভয়ানক ঝড় আর আরিয়ানের খৌফনাক রাগের ভয়ে নিজেদের ঘরে লুকিয়ে বসেছিল। রামু জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, কিন্তু গভীর রাতে কেউ এগিয়ে এলো না। বাইরে বৃষ্টি ভয়ানক রূপ নিয়েছিল, রাস্তায় জলের তীব্র স্রোত বইছিল। দেবরাজ বুঝতে পেরেছিল যে এখন নেহা আর তার অনাগত সন্তানের প্রাণ পুরোপুরি বিপদে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই বৃদ্ধ দুর্বল বাবা নিজের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করল আর নেহাকে নিজের পিঠে তুলে নিল। তার শরীরটা আগে থেকেই একদম ক্লান্ত হয়ে পড়েছিল, হাতের ক্ষতগুলো এখনও শুকোয়নি। কিন্তু সেই মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, নিজের বৌমার প্রাণ বাঁচানো। সেই ভয়ানক অন্ধকার রাতে তীব্র বৃষ্টির মধ্যে সে হাভেলির বড় দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। রাস্তায় কোনো গাড়ি বা মানুষ নেই। তুফানি হাওয়া তার দুর্বল শরীরকে বারবার পেছনে ঠেলে দিচ্ছিল। বৃষ্টির ঠান্ডা ফোঁটা তার মুখে ধারালো পাথরের মতো বিঁধছিল, কিন্তু সে হার মানল না। নেহার নিথর শরীর তার পিঠে ভারী লাগছিল, কাঁপা পা বারবার কাদায় পিছলে যাচ্ছিল। তবু সেই বুড়ো মানুষটা একটা অজেয় পাহাড়ের মতো সামনে এগিয়ে যাচ্ছিল। দেবরাজের চোখ থেকে গড়িয়ে পড়া গরম অশ্রু ঠান্ডা বৃষ্টির জলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মনে পড়ছিল কিভাবে তার বৌমা তাকে সব সময় চাকরের চোখে না দেখে একজন বাবার মতো শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েছে। আজ সে যে কোনো মূল্যে সেই মেয়েটাকে মরতে দিতে পারবে না, চাই এর জন্য তার নিজের প্রাণই লাগুক। তার শ্বাস ফুলছিল, বুকে প্রচণ্ড ব্যথা উঠছিল। কয়েক কিলোমিটারের সেই যন্ত্রণার পথ পার হয়ে অবশেষে সে রাস্তার ধারে এক সরকারি হাসপাতালের ঝাপসা আলো দেখতে পেল। সে শেষ শক্তি জড়ো করে টলতে টলতে হাসপাতালের দরজায় পৌঁছল। নেহাকে নিয়ে সরাসরি এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে ডাক্তারদের কাছে সাহায্যের জন্য চিৎকার করে কাকুতি মিনতি করতে লাগল। তার অবস্থা দেখে ডাক্তার আর নার্সরা তৎক্ষণাৎ দৌড়ে এসে নেহাকে স্ট্রেচারে শুইয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারের বাইরে একটা ভয়ানক, দম বন্ধ করার নীরবতা ছড়িয়েছিল। সময় যেন ইচ্ছে করে খুব ধীরে ধীরে কাটছিল। রামু পুরোপুরি ভিজে গিয়েছিল, তার পা থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার নিজের কোনো যন্ত্রণা টের পাচ্ছিল না। সে মেঝেতে হাঁটু বেড়ে বসে পড়ল আর দুই হাত জোর করে ভগবানের কাছে নেহা আর সেই নিষ্পাপ শিশুর সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগল। সে জানত যদি আজ নেহার কিছু হয়ে যায় তাহলে এই পরিবার চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কয়েক ঘণ্টার সেই দীর্ঘ যন্ত্রণাদায়ক অপেক্ষার পর একজন সিনিয়র ডাক্তার ক্লান্ত মুখে বাইরে বেরিয়ে এলেন। তিনি রামুকে জানালেন যে নেহার মাথায় খুব গভীর চোট লেগেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার আরও বললেন যে নেহা অন্তঃসত্ত্বা এবং সেই ভারী ধাক্কার কারণে বাচ্চার প্রাণ বাঁচানোটাও একটা খুব বড় আর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এই কথা শুনে দেবরাজের মন ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ডাক্তার তার হাতে একটা লম্বা চিরকুট ধরিয়ে দিয়ে বললেন যে কিছু খুব দামি আর জরুরি ওষুধ বাইরে থেকে তৎক্ষণাৎ নিয়ে আসতে হবে। রামুর কাছে তখন নিজের মজুরি আর সাফাইয়ের কাজ থেকে জমানো কয়েকটা ছেঁড়া পুরনো নোটই ছিল। সে ভেজা কাপড়ের পকেট থেকে সেই সব ছোট সঞ্চয় বের করল আর এক মুহূর্তও না ভেবে সেই অন্ধকার তুফানি রাতে মেডিকেল স্টোরের দিকে দৌড়াতে শুরু করল। তাকে শুধু নিজের বৌমার সেই দুর্বল আর নাজুক শ্বাসের টানকে ছিঁড়ে যাওয়া থেকে বাঁচাতে হবে। পরের দিন সকালে বৃষ্টির সেই ভয়ানক ঝড়টা যখন পুরোপুরি থেমে গেল, তখন হাভেলিতে আরিয়ানের চোখ খুলল। মাথাটা মদের নেশা আর ব্যথায় ফেটে যাচ্ছিল, চারপাশে সব কিছু ভেঙে চুরমার। রাতের সেই ঘটনাটা ধীরে ধীরে মনে পড়তে শুরু করল, কিভাবে সে নিজের স্ত্রীকে জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছিল। সে পুরো বাড়িটায় নেহাকে পাগলের মতো খুঁজতে লাগল, কিন্তু হাভেলিতে চারদিকে শুধু একটা ভয়ানক নীরবতা। হলের সাদা মার্বেল মেঝেতে নেহার জমাট বাঁধা রক্তের লাল দাগটা তার নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিল। ওই দাগগুলো দেখে আরিয়ানের পাথর হৃদয়টাও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার ভয় করতে শুরু করল। সে তৎক্ষণাৎ ফোনটা নিয়ে নেহাকে কল করার চেষ্টা করল, কিন্তু তার ফোনটা সোফার কাছে ভেঙে পড়েছিল। আরিয়ান জীবনে প্রথমবার এমন গভীর অদ্ভুত ভয় অনুভব করছিল।
ঠিক তখন তার ফোনে অফিসের উকিল আর ব্যাংক কর্মকর্তাদের ফোন আসতে শুরু করল। তারা জানালো বিক্রমের সেই বিশাল ধোঁকার কারণে কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদি সে আজ সন্ধ্যের মধ্যে কোটি কোটি টাকার ঋণ না মেটায়, তাহলে পুলিশ তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করে জেলে পুরে দেবে। এক রাতের মধ্যে আরিয়ানের সব মিথ্যে অহংকার, সম্পদ আর পরিবার তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এটা সত্যি কর্মের একটা ভয়ানক চক্র ছিল, যা এখন তার ফাঁপা জীবনের ওপর আঘাত করছিল। যেসব নিরীহ গরিব মানুষকে সে অহংকারে রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সেই নিজেই সেই রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তার অন্ধ উচ্চাকাঙ্ক্ষা এখন তার নিজের জীবনের জন্য একটা প্রাণঘাতী ফাঁসির দড়িতে পরিণত হয়েছিল। সে ভাঙা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল আর নিজের চুল ছিঁড়ে জোরে জোরে কাঁদতে লাগল। হাসপাতালের সেই ঠান্ডা আর শান্ত ওয়ার্ডে রামু কাচের জানলা দিয়ে ভেতরে অজ্ঞান হয়ে পড়ে থাকা নেহাকে দেখছিল। চোখে দুঃখ আর অসহায়তা মিশেছিল। তার মনে নিজের ছেলে আরিয়ানের জন্য এক গভীর, ভয়ানক হতাশা তৈরি হয়েছিল, যেটা এখন আর কোনো কিছু দিয়েই ঠিক করা যাবে না। দেবরাজ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল এই অহংকারী আর স্বার্থপর ছেলেকে আর ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এখন আসল আর সবচেয়ে কঠোর শাস্তির সময় খুব দ্রুত আরিয়ানের দিকে এগিয়ে আসছে। পাওনাদার আর পুলিশের ভয়ে আরিয়ানের রাতের ঘুম একদম উড়ে গিয়েছিল। তার সেই চমৎকার আলিশান অফিস এখন তার কাছে এক ভয়ানক জেলখানার মতো লাগছিল। তাকে যে কোনো মূল্যে কোটি কোটি টাকার ব্যবস্থা করতেই হবে, যাতে তার ডুবতে থাকা কোম্পানিটাকে চিরকালের জন্য দেউলিয়া হওয়া থেকে বাঁচানো যায়। সে পাগলের মতো নিজের সিন্দুকে রাখা পুরনো ধুলোমাখা কাগজপত্রগুলো খুঁজতে লাগল। তখনই তার চোখ একটা খুব পুরনো আর গুরুত্বপূর্ণ ফাইলের ওপর পড়ল। এটা ছিল শহরের বাইরের একটা বড় অনাথ আশ্রমের ফাইল। সেই পবিত্র জায়গাটা যেখানে আরিয়ানের মা তার দারিদ্র্যের দিনগুলোতে অনেক বছর আশ্রয় নিয়েছিলেন। দেবরাজ নিজের স্ত্রীর স্মৃতিতে সেই জমিটা কিনে চিরকালের জন্য সুরক্ষিত করে রেখেছিলেন। কিন্তু আজ আরিয়ানের চোখে সেই জায়গার জন্য কোনো সম্মান বা ভালোবাসা ছিল না। তার মাথায় শুধু লোভ আর নিজের প্রাণ বাঁচানোর বুদ্ধি কাজ করছিল। আরিয়ান তৎক্ষণাৎ শহরের এক লোভী বিল্ডারকে ফোন করল। কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই সেই অনাথ আশ্রমের পুরো জমিটা কোটি কোটি টাকায় বিক্রি করে ফেলল। বিল্ডার বলল, জমিটা আজই খালি চাই এর জন্য অনাথ বাচ্চাদের রাস্তায় ছুঁড়ে ফেলা হোক। আরিয়ান সেই শর্তটা সহজেই মেনে নিল। যখন আরিয়ান তার উকিলদের সাথে অনাথ আশ্রম বিক্রির কাগজপত্র তৈরি করাচ্ছিল, তখন রামু এইসব কথা শুনে ফেলল। হাসপাতাল থেকে কিছুক্ষণের জন্য হাভেলিতে ফিরে এসেছিল সে। এই সত্যটা শুনে সে একেবারে স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে নিজের মৃত স্ত্রীর সেই নিষ্পাপ মুখটা ভেসে উঠছিল, যিনি সেই অনাথ আশ্রমকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। দেবরাজের কাছে এটা শুধু এক টুকরো জমি ছিল না, এটা ছিল তার স্ত্রীর শেষ আর সবচেয়ে প্রিয় স্মৃতি, যেটা সে কখনো মুছে যেতে দিতে পারবে না। রামুর কাপা পা তাকে সরাসরি আরিয়ানের বিশাল ঘরের দিকে নিয়ে গেল। তার মুখে গভীর দুঃখ, চোখে অশ্রুর বড় প্লাবন। সে দৌড়ে আরিয়ানের কাছে গিয়ে কোনো কিছু না ভেবে সরাসরি তার পায়ে পড়ে গেল। রামু আরিয়ানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাপা গলায় বলল, ছোট মালিক, আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। দয়া করে ওই অনাথ আশ্রমটা বিক্রি করবেন না। তার গলায় এক অসহায় বাবার সব আকুতি আর লাচারি মিশেছিল। আরিয়ান ঘৃণায় মুখ বিকৃত করে পা সরিয়ে নিল। তোমার এই নোংরা সাহস কি করে হলো আমার পা ছোঁয়ার বুড়ো? সে চিৎকার করে উঠল। রামু দুই হাত দিয়ে আরিয়ানের জুতো শক্ত করে ধরে রাখল আর নিজের চোখের জলে সেটা ভিভিয়ে দিতে লাগল। মালিক, ওই অনাথ আশ্রমটা আপনার স্বর্গীয় মায়ের সবচেয়ে পবিত্র আর শেষ স্মৃতি। ওই অসহায় আর নিষ্পাপ শিশুদের ছাদ কিড়ে নেবেন না। ভগবান আপনাকে এই ভয়ঙ্কর পাপের জন্য কোনো দিনও ক্ষমা করবেন না। রামু কাঁদতে কাঁদতে বলল। নিজের মায়ের নাম শুনে আরিয়ানের রাগ আরও ভয়ঙ্কর হয়ে গেল। সে পুরো শক্তি দিয়ে রামুকে একটা জোরালো লাথি মেরে দিল। রামুর দুর্বল বুড়ো শরীরটা হাওয়ায় ছিটকে গিয়ে সরাসরি কঠোর দেওয়ালে ধাক্কা খেল। তার মুখ থেকে রক্তের আরেকটা তাজা ধারা বেরিয়ে এলো। পুরো শরীর যন্ত্রণায় কাঁপতে লাগল। কিন্তু আরিয়ানের চোখে সেই রক্ত আর অসহায় মানুষের চোখের জল দেখেও কোনো দয়া জাগল না। আমার মায়ের নাম নিজের নোংরা মুখে নেওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। তুমি শুধু এক 2 পয়সার চাকর। আরিয়ান ঘৃণায় ভরা গলায় বলল।
আমার নিজের কোম্পানি আর সম্পদ বাঁচানোর জন্য টাকার দরকার আছে। এর জন্য আমি 100টা অনাথ আশ্রমকেও চিন্তা না করে পুড়িয়ে ছাই করে দিতে পারি। ওই লাওয়ারিস আর ভিখারি বাচ্চাদের আমার কোনো মাথা ব্যথা নেই। আরিয়ানের এই কথাগুলো দেবরাজের বুকে যেন একটা বিষাক্ত খঞ্জরের মতো গেঁথে গেল। দেবরাজ খুব কষ্ট করে নিজের রক্তমাখা মুখটা ওপরে তুলল। তার চোখে এখন যন্ত্রণার বদলে একটা গভীর শান্ত জ্বালা জ্বলছিল। এটাই ছিল সেই অহংকারী ছেলের প্রতি এক বাবার ভালোবাসার শেষ। সম্পদের এই অন্ধ নেশা তোমাকে একটা হিংস্র রাক্ষস বানিয়ে দিয়েছে আরিয়ান। তুমি নিজের লোভের আগুনে একদিন পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে, আর তখন তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। রামু দৃঢ় গলায় বলল। এক সামান্য চাকরের মুখে নিজের ধ্বংসের কথা শুনে আরিয়ান একেবারে পাগল হয়ে গেল। সে রামুর কলার ধরে নির্মমভাবে টেনে হিঁচড়ে হাভেলির মূল দরজার দিকে নিয়ে গেল। বাইরে আবার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। বৃষ্টি জোরে শুরু হয়েছে। আরিয়ান সেই বৃদ্ধ আহত শরীরটাকে তুলে সেই ভয়ানক ঝড় আর ঠান্ডা বৃষ্টির মধ্যে রাস্তায় জোরে ছুঁড়ে ফেলে দিল। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও বুড়ো। আরিয়ানের চিৎকার মেঘের গর্জনের সাথে মিশে গেল। দ্বিতীয়বার যদি আমার বাড়ি বা কোম্পানির কাছে ঘেঁষার চেষ্টা করো তাহলে তোমাকে জ্যান্ত মেরে ফেলব। রামু কাদা আর ঠান্ডা জলে ছিটকে পড়ল। বৃষ্টির ফোঁটা তার রক্ত ধুয়ে দিচ্ছিল, কিন্তু তার হৃদয় লাগা সেই গভীর ক্ষত কোনো শক্তি ভরাট করতে পারত না। ঠিক তখনই হাভেলির বাইরে একটা সাদা অ্যাম্বুলেন্স এসে থামল। নেহা বেরিয়ে এলো। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, মুখটা ফ্যাকাশে, শরীরটা একদম দুর্বল। সে যখন দেখল আরিয়ান রামু কাকাকে বৃষ্টির মধ্যে ওইভাবে ছুঁড়ে ফেলছে, তখন তার বুকের ভেতরটা চিৎকার করে উঠল। সে টলতে টলতে দৌড়ে গিয়ে কাদায় হাঁটু গেড়ে বসে পড়ল আর রামু কাকাকে জড়িয়ে ধরল। আরিয়ান নেহাকে হাসপাতাল থেকে এই অবস্থায় ফিরে আসতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। নেহা, তুমি এখানে কি করছো? তোমার তো এখনও হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কথা। সে একটু ঘাবড়ে গিয়ে বলল আর এগিয়ে এসে তার হাত ধরার চেষ্টা করল। কিন্তু নেহা ঘৃণায় হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার চোখে আর স্বামীর জন্য কোনো ভালোবাসা বা সম্মান অবশিষ্ট ছিল না, শুধু গভীর ঘিনঘিনে ঘৃণা। আমাকে ছোঁও না আরিয়ান, তুমি মানুষ নও, তুমি একটা হিংস্র শয়তান। নেহা তার সব শক্তি দিয়ে চিৎকার করে বলল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। কাল রাতে যখন আমি যন্ত্রণায় ছটফট করছিলাম, তুমি আমাকে মরতে ফেলে রেখে চলে গিয়েছিলে। যদি রামু কাকা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে হাসপাতালে না নিয়ে যেতেন, তাহলে আজ আমি আর আমাদের এই অনাগত সন্তান কেউই বেঁচে থাকতাম না। আরিয়ান এই কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। বাচ্চার কথাটা হঠাৎ শুনে আরিয়ানের পায়ের তলার মাটি একেবারে সরে গেল। সে জানতই না যে নেহা মা হতে চলেছে। নিজের বাচ্চার প্রাণকে এভাবে বিপদে ফেলে দিয়েছে সে। তার মুখে এক অদ্ভুত অনুশোচনা আর ভয় মিশে গেল। নেহা, আমি সত্যি জানতাম না। আমি সেই সময় খুব নেশায় ছিলাম আর খুব বেশি দুশ্চিন্তায় ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আরিয়ান তোতলাতে তোতলাতে একটা মিথ্যে অজুহাত দিয়ে বলল। নেহা তিক্ততা আর অবজ্ঞায় একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার সম্পদ আর এই মিথ্যে অহংকার তোমার আত্মাকে পুরোপুরি পচিয়ে দিয়েছে আরিয়ান। তুমি ওই অনাথ আশ্রম বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করে দিয়েছ যে তোমার ভেতর আর কোনো মনুষ্যত্ব বাকি নেই। তুমি নিজের জন্মদাত্রী মায়ের স্মৃতির সওদা করতেও পিছপা হওনি। আমি আমার এই পবিত্র আর নিষ্পাপ বাচ্চাকে তোমার মতো একজন পাপী আর নিষ্ঠুর দানবের ছায়ায় কোনোদিন বড় হতে দেব না। কথাটা বলেই নেহা তার কাপা হাত থেকে সেই দামি হীরার বিয়ের আংটিটা খুলে ফেলল। সে আংটিটা আরিয়ানের মুখের ওপর জোরে ছুঁড়ে মারল। আংটিটা সরাসরি কাদায় পড়ে গেল। আজ থেকে আমার আর তোমার প্রতিটা সম্পর্ক চিরকালের জন্য শেষ। এই সম্পদ আর এই মিথ্যে শান শৌকতি তোমার সবচেয়ে বড় শাস্তি হবে। নেহা খুব কঠোর আর নির্ণায়ক গলায় বলল। আরিয়ান শুধু মূর্তির মতো দাঁড়িয়ে সবকিছু নিজের চোখের সামনে চুরমার হতে দেখছিল। নেহা খুব ভালোবাসা আর সম্মানের সাথে সেই বৃদ্ধ রামু কাকার হাত ধরল আর তাকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চিরকালের জন্য চলে গেল। আরিয়ান সেই ভারী বৃষ্টি আর ঝড়ের মধ্যে একা দাঁড়িয়ে রইল। তার পরিবার, তার বাচ্চা, তার স্ত্রী সবকিছু আর চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গেছে। সে কাদায় পড়ে থাকা নিজের বিয়ের আংটির দিকে পাগলের মতো তাকিয়েছিল।
জীবনে প্রথমবার সে এমন ভয়ানক ভীতিকর একাকিত্ব অনুভব করছিল। আকাশে বিদ্যুৎ জোরে ডেকে উঠল আর হাভেলির সব ঝলমলে আলো হঠাৎ করে নিভে গেল। আরিয়ান সেই ঘন অন্ধকারের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল আর জোরে জোরে কাঁদতে লাগল। তার কান্না আর চিৎকার বৃষ্টির শব্দে একদম চাপা পড়ে গেল। তার অহংকারের সেই বিশাল আলিশান মহল আজ পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। কিন্তু তার মাথায় এতটুকুও আন্দাজ ছিল না যে আসল ঝড়টা কাল সকালে তার অফিসে আসতে চলেছে। রামু অর্থাৎ দেবরাজ বর্মা এখন একটা খুব বড় আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পথে তিনি নিজের পুরনো আর সবচেয়ে বিশ্বস্ত উকিলকে ফোন করলেন এবং একটা খুব গুরুত্বপূর্ণ আদেশ দিলেন। এখন সময় এসেছে সেই পর্দা চিরকালের জন্য সরিয়ে দেওয়ার এবং আরিয়ানকে তার জীবনের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সত্যটা জানানোর। দেবরাজ নিজের চোখ থেকে সব জল মুছে ফেললেন আর তার মুখে একটা শান্ত কিন্তু বিপজ্জনক আত্মবিশ্বাস ফিরে এলো। এটাই ছিল সেই অহংকারী ছেলের অন্তের শুরু। পরের দিন সকালে মুম্বাই শহরটা কেমন যেন একটা অদ্ভুত ভয়ঙ্কর নীরবতায় ডুবে গিয়েছিল। বার্মা গ্রুপের সদর দপ্তরে প্রত্যেকটা কর্মী একটা অস্বস্তিকর আতঙ্কে ভুগছিল। চারদিকে শুধু এই কথাই ফিসফিস করে চলছিল যে কোম্পানির আসল আর রহস্যময়ী চেয়ারম্যান আজ একটা খুব বড় জরুরি বৈঠক ডেকেছেন। আরিয়ানের কাছে এই খবরটা আরেকটা বড় ধাক্কা। সে তো আজ পর্যন্ত সেই রহস্যময়ী মালিকের মুখই দেখেনি যিনি তাকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন। আরিয়ান লাল আর ফোলা চোখ নিয়ে অফিসে পৌঁছাল। তার পুরনো অহংকার আর মুখের জেল্লা এখন একদম উধাও। তার মনে হচ্ছিল হয়তো সেই মালিক আজ এই ডুবতে থাকা কোম্পানিটাকে বাঁচানোর জন্য কোনো বড় চমক দিয়ে দেবেন। তবু তার গদি হারানোর ভয়টা খুব জোরে কাজ করছিল। সে নিজের মিথ্যে অহংকারটাকে এখনও আঁকড়ে ধরেছিল। বোর্ডরুমে আজ একটা ভয়ানক দম বন্ধ করা নীরবতা ছেয়েছিল। কোম্পানির সব বড় শেয়ার হোল্ডাররা গম্ভীর মুখে বসেছিলেন। আরিয়ান তার বিশাল সিইও চেয়ারে শক্ত হয়ে লেপ্টেছিল, যদিও তার পুরো শরীর ভয়ে কাঁপছিল। সে জানত বিক্রমের সেই বড় ধোঁকা আর কোম্পানির ভারী লোকসানের জন্য আজ তার এই মুকুট চিরকালের জন্য ছিনিয়ে নেওয়া হতে পারে। সে কাঁপা হাতে টেবিলটা শক্ত করে ধরে রাখল আর শুকনো জিভটা ঠোঁটের ওপর বুলিয়ে নিল। শেয়ার হোল্ডাররা এক সুরে আরিয়ানকে তৎক্ষণাৎ সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করছিলেন। তাদের কথা স্পষ্ট, আরিয়ানের অমানবিক সিদ্ধান্ত আর লোভ এই বিশাল সাম্রাজ্যকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দিয়েছে। কিন্তু আরিয়ান তার হার কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত ছিল না। সে পাগলের মতো চিৎকার করে উঠল, তোমরা আমাকে এই চেয়ার থেকে কোনোদিন সরাতে পারবে না। তোমরা কি আমার ক্ষমতার কথা ভুলে গেছো? আমি এই কোম্পানির মালিক, আর আমার কাছে এখনও সবচেয়ে বেশি অধিকার আছে। আমি সেই রহস্যময়ী আর বেনামি চেয়ারম্যানের সাথে এই মুহূর্তেই কথা বলতে চাই, যিনি আমাকে এই সমস্ত ক্ষমতা দিয়েছিলেন। শুধু তিনিই আমাকে এই পদ থেকে সরাতে পারেন। তোমাদের মতো সাধারণ আর লোভী মানুষের এই যোগ্যতা নেই যে আমাকে বাইরের রাস্তা দেখাতে পারো। আরিয়ানের সেই ভীতিকর আর অহংকারী চিৎকার তখনও পুরোপুরি শান্ত হয়নি। তখনই বোর্ডরুমের সেই বিশাল আর ভারী কাঠের দরজা খুব ধীর শব্দে খুলে গেল। ঘরের ভেতর থাকা প্রত্যেকটা মানুষের নজর সেই দরজার দিকে ঘুরে গেল এবং সেখানকার দৃশ্য দেখে সবার শ্বাস পুরোপুরি আটকে গেল। দরজায় শহরের সবচেয়ে বড় আর দামি উকিলদের একটা বিশাল আর শক্তিশালী বাহিনী দাঁড়িয়েছিল, যাদের মাঝে একজন খুব প্রভাবশালী ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তিনি অন্য কেউ নন, বরং সেই বৃদ্ধ আর দুর্বল রামু কাকা ছিলেন, যাকে গত রাতেই আরিয়ান খুব নির্দয়ভাবে কাঁদায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আজ তার শরীরে সেই ছেঁড়া, পুরনো আর নোংরা চাকরদের পোশাক একদমই ছিল না। তিনি একটা খুব দামি, চমৎকার আর বিদেশি ব্র্যান্ডের কালো রঙের স্যুট পরেছিলেন, যা তার আসল শক্তি আর মর্যাদাকে খুব নীরবে প্রকাশ করছিল। তার চোখে আজ একটা খুব তীব্র আর খফমাক উজ্জ্বলতা পুরোপুরি মজুদ ছিল। আরিয়ানের চোখ পুরোপুরি ছাড়া বড়া হয়ে গেল এবং তার বুদ্ধি স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখকে একদমই বিশ্বাস করতে পারছিল না যে এক সামান্য আর 2 পয়সার চাকর উকিলদের এত বড় বাহিনীর সাথে এখানে কি করছে। তুমি মূর্খ বুড়ো, তোমার এত সাহস কি করে হলো যে তুমি আমার এই পবিত্র আর গুরুত্বপূর্ণ বোর্ডরুমে আমার অনুমতি ছাড়া ঢুকতে পারো?
আরিয়ান নিজের নিরাপত্তা রক্ষীদের ভেতরে আসার এবং সেই বৃদ্ধ মানুষটিকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার কঠোর আদেশ দিল। কিন্তু সেখানে উপস্থিত একটা রক্ষীও নিজের জায়গা থেকে নড়ার সামান্যতম সাহস দেখাল না, বরং তারা সবাই খুব সম্মানের সাথে সেই বৃদ্ধ মানুষের সামনে নিজেদের মাথা পুরোপুরি ঝুঁকিয়ে দিল। প্রধান উকিল নিজের ভারী আর গম্ভীর স্বরে কথা বলা শুরু করলেন, যা আরিয়ানের সেই ফাঁপা আর মিথ্যে অহংকারের মহলকে এক পলকেই ভেঙে দিল। নিজের মুখে লাগাম দিন মিস্টার আরিয়ান, কারণ আপনি যে মানুষের সাথে এইভাবে অভদ্রতা করছেন তিনি কোনো চাকর নন। উকিল খুব শান্ত কিন্তু বিপজ্জনক স্বরে বললেন, ইনি শ্রীমান দেবরাজ বার্মা, যিনি এই বিশাল বর্মা সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা আর একমাত্র মালিক। ইনি সেই রহস্যময় চেয়ারম্যান যিনি নিজের সমস্ত সম্পদ আর এই কোম্পানি আপনাকে চালানোর জন্য দিয়েছিলেন। আজ থেকে আপনার সমস্ত অধিকার পুরোপুরি শেষ করা হলো এবং আপনাকে এই পদ থেকে বরখাস্ত করা হলো। এই ভয়ানক সত্য শুনে আরিয়ানের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেল এবং তার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। দেবরাজ বার্মা তার নিজের জন্মদাতা পিতা, যাকে সে ছোটবেলা থেকেই মৃত বলে মেনে নিয়েছিল আর যাকে সে খুব ঘৃণা করত। আরিয়ানের গায়ের লোম খাড়া হয়ে গেল যখন তার মনে পড়ল যে সে নিজেরই পিতাকে এক সামান্য চাকর বানিয়ে তাকে দিয়ে শৌচাগার পরিষ্কার করিয়েছিল এবং তাকে নিজের জুতোর ওপর কাকুতি মিনতি করতে বাধ্য করেছিল। আরিয়ানের হাত পা পুরোপুরি কাঁপতে লাগল এবং সে টলতে টলতে নিজের চেয়ার থেকে পেছনের দিকে পড়ে গেল। তার নিজের শ্বাস খুব বেশি ভারী আর দমবন্ধ করা মনে হতে লাগল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। দেবরাজ খুব শান্ত আর ধীর পায়ে হেঁটে সেই বিশাল টেবিলের প্রান্ত পর্যন্ত পৌঁছলেন এবং আরিয়ানের সেই খালি চেয়ারে গিয়ে বসলেন। ঘরে ছেয়ে থাকা সেই ভয়ানক আর খৌফনাক নীরবতাকে চিরে দেবরাজ নিজের গম্ভীর আর যন্ত্রণাদায়ক স্বরে বলতে শুরু করলেন, আমি আমার পুরো জীবন শুধু আর শুধু টাকা উপার্জনের এক অন্ধ দৌড়ে লাগিয়ে দিয়েছিলাম আরিয়ান। আমি একজন খুব সফল ব্যবসায়ী তো হয়ে গেলাম, কিন্তু একজন ভালো বাবা হতে পুরোপুরি ব্যর্থ হলাম। দেবরাজ বললেন, আমি ভেবেছিলাম আমার এই সমস্ত অঢল সম্পদ তোমাকে দুনিয়ার প্রতিটি খুশি দিতে পারবে, কিন্তু এটি তোমাকে এক খুব নিষ্ঠুর, স্বার্থপর আর অন্ধ শয়তান বানিয়ে দিয়েছে। আমি এটি দেখতে চেয়েছিলাম যে টাকা পেয়ে তোমার আসল চরিত্র কেমন হয়, আর তুমি আমাকে খুব বুড়িভাবে হতাশ করেছ। আরিয়ানের চোখ থেকে অশ্রুর এক খুব তপ্ত আর তীব্র ধারা বইতে লাগল। তার সেই সমস্ত মিথ্যে গুমর আর অহংকার আজ নিজেরই পিতার সামনে পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। সে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে দেবরাজের কাছে গেল এবং তার পায়ের ওপর নিজের মাথা রেখে খুব জোরে জোরে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি সম্পদের নেশায় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনার সাথে যা করেছি তা এক বিশাল বড় পাপ ছিল। আরিয়ান ফুপিয়ে কাঁদতে লাগল। দেবরাজের চোখেও জল এলো, কিন্তু তিনি আরিয়ানকে নিজের পা থেকে সরিয়ে দিলেন। তোমার এই কান্না আর কাকুতি মিনতি এখন তোমার কোনো কাজে আসবে না। আরিয়ান, তুমি শুধু আমাকে অপমান করনি, বরং তুমি ওই গরিব শ্রমিকদের, ওই নির্দোষ কর্মচারীদের আর ওই পবিত্র অনাথ আশ্রমের শিশুদের আত্মাকে খুব বুড়িভাবে পিষে দিয়েছ। দেবরাজ কঠোরভাবে বললেন, তুমি নিজের সেই গুণবতী আর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মরার জন্য ফেলে চলে গিয়েছিলে। কর্মের চাকা আজ তোমার সামনে নিজের পুরো হিসাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার সেই সমস্ত ভুল আর পাপকে কোনোদিনও ক্ষমা করতে পারব না যা তুমি মনুষ্যত্বের বিরুদ্ধে করেছ। দেবরাজ এক খুব কড়া সিদ্ধান্ত শুনিয়ে বললেন, আজ থেকে এই কোম্পানি, এই হাবেলি আর আমার কোনো সম্পত্তির ওপর তোমার কোনো অধিকার থাকবে না। আমি আমার সমস্ত টাকা আমার বৌমা নিহা আর আমার সেই অনাগত নাতির নামে পুরোপুরি ট্রান্সফার করে দিয়েছি। তুমি এখন এই বার্মা গ্রুপের সিইও নও, বরং তুমি আজ থেকে এক খুব সাধারণ আর গরিব মানুষ। আরিয়ানের মনে হলো যেন কেউ তার বুকে এক খুব তীব্র আর ধারালো খঞ্জর বসিয়ে দিয়েছে। সে যে সম্পদ আর ক্ষমতার জন্য পুরো দুনিয়াকে ধ্বংস করতে প্রস্তুত ছিল, আজ তার সবকিছু এক মুহূর্তেই ছাই হয়ে গিয়েছিল। সে মেঝের ওপর পড়েই নিজের সেই ভয়ানক ভাগ্যের ওপর পাগলের মতো অশ্রু বিসর্জন করছিল। দেবরাজ নিজের চেয়ার থেকে উঠে আরিয়ানের দিকে এক শেষ এবং খুব যন্ত্রণাদায়ক নজর দিলেন আর তাকে জীবনের সবথেকে বড় শিক্ষাটি দিলেন। যদি তুমি সত্যি নিজের এই ভয়ানক পাপের প্রায়শ্চিত্ত করতে চাও এবং পুনরায় এক প্রকৃত মানুষ হতে চাও, তবে তোমাকে একদম শূন্য থেকে শুরু করতে হবে। দেবরাজ বললেন, তোমাকে কাল সকাল থেকে এই কোম্পানিতে এক সামান্য সাফাই কর্মী হিসেবে কাজ করতে হবে। তুমি সেই দুর্গন্ধময় শৌচাগার পরিষ্কার করবে যা তুমি আমাকে দিয়ে করিয়েছিলে। তুমি সেই সমস্ত গরিব মানুষের নিঃস্বার্থ সেবা করবে যাদের তুমি অপমান করেছিলে।
এটিই তোমার শাস্তি, আর এটিই তোমার জন্য মনুষ্যত্ব ফিরে পাওয়ার একমাত্র ও প্রকৃত পথ। আরিয়ানের কাছে এখন আর কোনো রাস্তা বা আশা একদম বাকি ছিল না। সে নিজের চোখের জল মুছল এবং খুব ভারী মনে নিজের পিতার সেই কঠোর আদেশ মেনে নিল। সে নিজের সেই দামি আর বিদেশি পোশাকগুলো খুলে ছুঁড়ে ফেলল আর কোম্পানির সেই ছেঁড়া পুরনো আর নোংরা নীল রঙের পোশাক পরে নিল। যখন সে প্রথমবারের মতো নিজের হাতে ঝাড়ু নিয়ে সেই নোংরা মেঝে পরিষ্কার করার জন্য ঝুঁকল, তখন তার সেই ভয়ানক কষ্ট আর অসহায়ত্বের খুব গভীর অনুভব হল, যা সে অন্যদের দিয়েছিল। সময়ের সাথে সাথে আরিয়ানের ভেতর এক খুব বড় আর অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল। সে দিনরাত খুব কঠিন পরিশ্রম করত আর কোনো অভিযোগ ছাড়াই অন্যদের সেবায় নিয়োজিত থাকত। সে নিজের সেই নোংরা আর ঘিনঘিন করা চিন্তাভাবনাকে পুরোপুরি পেছনে ফেলে দিয়েছিল, আর সে এখন এক খুব শান্ত আর নম্র মানুষ হয়ে উঠেছিল। যখন নেহা আরিয়ানের এই প্রকৃত আর গভীর পরিবর্তনের কথা জানতে পারল, তখন তারও মন গলে গেল এবং সে আরও একবার তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। এক সুন্দর সকালে যখন আরিয়ান সেই পুরনো অনাথ আশ্রমের দেওয়ালে রং করছিল, তখন নেহা নিজের কোলে এক ছোট্ট ও মিষ্টি বাচ্চাকে নিয়ে সেখানে পৌঁছাল। দেবরাজও তাদের সাথে মজুদ ছিলেন এবং তার মুখে এক খুব প্রকৃত ও স্বস্তির হাসি ছিল। আরিয়ান যখন নিজের সেই ছোট্ট ছেলেকে প্রথমবারের মতো নিজের কোলে নিল, তখন তার চোখ থেকে খুশির জল উপচে পড়ল। সে এই কথাটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পরিবার আর ভালোবাসাই পৃথিবীর সবথেকে বড় সম্পদ। দেবরাজ বার্মা এটি প্রমাণ করে দিয়েছিলেন যে একজন বাবার ভালোবাসা শুধু আদর যত্নের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং কখনো কখনো নিজের সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য তাকে খুব কঠোর আর যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে হয়। আরিয়ান নিজের সেই সমস্ত মিথ্যে অহংকার চিরকালের জন্য ত্যাগ করেছিল এবং এখন সে এক খুব ভালো মানুষের মতো নিজের জীবন কাটাচ্ছিল। কর্মের সেই চাকা এখন পুরোপুরি শান্ত হয়েছিল এবং সেই পরিবারে আরও একবার খুশির সূর্যোদয় হল। সেই দিনের পর থেকে আরিয়ান কোনোদিনও পেছনে ফিরে নিজের সেই পুরনো আর ভীতিকর জীবনের দিকে তাকায়নি। সে নিজের পিতার সাথে মিলে সেই অনাথ আশ্রমকে এক খুব সুন্দর আর বড় স্কুলে পরিণত করে দিল, যেখানে প্রতিটি গরিব শিশু বিনামূল্যে শিক্ষা পেতে শুরু করল। সে প্রতিদিন নিজের হাতে সেই শিশুদের খাওয়াত আর তাদের সাথে খেলত। তার মুখে এখন সেই ফাঁপা আর মিথ্যে অহংকার নয়, বরং এক প্রকৃত গভীর আর আত্মাকে স্বস্তি দেওয়া শান্তি খুব পরিষ্কারভাবে ফুটে উঠত। গল্পের এই সমাপ্তি আমাদের এটি শেখায় যে সম্পদ আর ক্ষমতার খিদে মানুষকে ভেতর থেকে পুরোপুরি ফাঁপা আর পশু বানিয়ে দেয়, কিন্তু যখন মনুষ্যত্ব আর প্রকৃত কর্মের সূর্যোদয় হয়, তখন সমস্ত পাপ আর অন্ধকার চিরকালের জন্য মুছে যায়। দেবরাজ বর্মার সেই মহান ত্যাগ আর ন্যায় আরিয়ানকে এক নতুন জন্ম দিয়েছিল। মুম্বাইয়ের সেই বিশাল আকাশের নিচে এখন কোনো অহংকারী আর নিষ্ঠুর সিইও ছিল না, বরং এমন এক মানুষ ছিল যে নিজের হৃদয় আর নিজের হারিয়ে যাওয়া আত্মা ফিরে পেয়েছিল।